কুষ্টিয়ায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ গ্রেপ্তার। তাদের তথ্যে হাতির ঝিলে গ্রেপ্তার আরও দুজন। কাল ছাড়া পাচ্ছেন এটিএম আজহার। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস, আপিল বিভাগের রায়। এনসিপির সাবেক নেতা তানভীর এবং স্বাস্থ্য উপদেষ্টার 2 পিএস এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, তদবির বাণিজ্যের অভিযোগ। নির্বাচন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অসম্ভব বলছে সিপিডি। আগামী অর্থবছর মূল্যস্ফীতি 6.5% নামানো সম্ভব নয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিটি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। কুষ্টিয়ায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। যৌথ বাহিনীর অভিযানে জেলা শহরের কালীশঙ্করপুর এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সেনা সদরে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরও 2 সহযোগীকে আটক করা হয়েছে বলেও জানান সেনা সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর 5টার দিকে কালীশঙ্করপুরের সোনার বাংলা মসজিদের পাশের একটি বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন 90-এর দশকে আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম ছিল শীর্ষ সন্ত্রাসীদের তালিকায়। তার বিরুদ্ধে হত্যা, জখম সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। 2001 সালের 25শে ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসী যে নামের তালিকা প্রকাশ করা হয় তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। এই মাসে বাসা নিয়েছে ওরা, মাসের বোধহয় 7 তারিখের পরে ওই সব লোক আসছে। 7 তারিখ পর্যন্ত আলো খুব একটা ঘরে জ্বলতো না। দরজা মরজা ভাঙলো আর্মিরা, তারপরে ওদের কারকে যেন ধরে নিয়ে চলে গেল। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির আদেশ ট্রাইব্যুনাল থেকে পাঠানো হয়েছে কারাগারে। বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তিনি ছাড়া পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে সকালে আগের রায় বাতিল করে আজহারকে খালাসের রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। 71-এ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড মাথায় নিয়ে প্রায় 1 যুগ ধরে কন্ডেম সেলে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ আইনি লড়াই শেষে তার রিভিউ আবেদনের চূড়ান্ত রায় পেতে সকাল থেকে আপিল বিভাগে হাজির জামায়াতের কেন্দ্রীয় নেতারা সহ বিপুল সংখ্যক আইনজীবী। প্রধান বিচারপতি রায় ঘোষণায় জানান, 7 বিচারপতির সর্বসম্মতিতে এটিএম আজহারের আপিল গ্রহণ করে তাকে খালাস দেওয়া হয়েছে। এ সময় সংক্ষিপ্ত পর্যবেক্ষণে আদালত জানায়, এই মামলায় বিচারের নামে অবিচার হয়েছিল। বিগত দিনে এটিএম আজহারের বিষয়ে উত্থাপন করা বিভিন্ন তথ্য উপাত্ত বিবেচনায় ব্যর্থ হয়েছিল আদালত। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এদিকে দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের খালাসের খবরে উচ্ছ্বসিত জামায়াতের নেতাকর্মীরা। এই রায়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হয়েছে বললেন তারা। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আপিল বিভাগের রায় মেনে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এই রায়ের ফলে চলমান বিচার কাজে কোনো প্রভাব পড়বে না।
আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। 1971 সালে রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ সরকারের আমলে 2014 সালের ডিসেম্বরে আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে এই রায় বহাল রাখেন আপিল বিভাগ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন কারণে সবসময় জনগণের পাশে থাকতে না পারায় ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতা গেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান করারও প্রতিশ্রুতি দেন তিনি। এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামাত সবসময় এদেশের জনগণের পাশে থাকতে চেয়েছে। আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারিনি, আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে। একসময় আমাদেরকে করতেই দেওয়া হতো না, এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। তিনি অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামাতের নেতারা গণহত্যার শিকার হয়েছে। ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস, আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিসক্যারিয়েজ অফ দ্য জাস্টিস, ন্যায়ভ্রষ্ট রায়। তিনি আরও অভিযোগ করেন, বিচার বিভাগ ও সরকার ঠান্ডা মাথায় খুন করার ছক কষেছে। তবে জামাত ক্ষমতায় গেলে প্রতিহিংসা ও বৈষম্যের রাজনীতির অবসান করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাব। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকেও এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে দুদকের আবেদনে এই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে। এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও ওঠে কমিশন বাণিজ্যের অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। দুদক ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান চলাকালীন সময়ে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রা রহিতকরণে এবং তাদের জাতীয় পরিচয়পত্র ব্লক করার জন্য আদালতে আবেদন করেছেন। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের অর্থ পাচারের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউকে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানের স্বার্থে যেখানে যেখানে যে চিঠি দেওয়া প্রয়োজন ওনারা সেই অনুযায়ী তাদের সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউটের যেখানে যেখানে চিঠি দেওয়া সেখানে হয়তো ওনারা চিঠি দিচ্ছেন। দুদক জানায় অভিযুক্তদের ওপর কড়া নজর রাখা হয়েছে। পালিয়ে যেতে পারেন, তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে। আদালতে দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাপানের $500 মিলিয়ন সহায়তায় মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের মতো অত্যাধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা প্রধান উপদেষ্টার। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। জানান, পরিকল্পনা বাস্তবায়নেই প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। এছাড়া দক্ষ 1 লাখ কর্মী জাপানে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার। প্রেস সচিব আরও জানান, 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে অধ্যাপক ইউনুসের এ সফর। 3 শতাধিক জাপানি বিনিয়োগকারীর সাথে কয়েকটি সেমিনার হওয়ার কথা রয়েছে। এই সফর থেকে $500-700 মিলিয়ন বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের। এছাড়া প্রধান উপদেষ্টা জাইকার সাথে বৈঠক করবেন বলেও জানান শফিকুল আলম। 4 দিনের সফর শেষে 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। বায়োলেটারাল বিষয়ে যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন $500 থেকে $750 মিলিয়ন বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে।
তার মধ্যে প্রায় $500 মিলিয়ন মতো হবে বাজেট সাপোর্ট। তো এই পুরো এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন। আরও কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের। অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের বিচারে ব্যর্থ হলে বিএনপি ক্ষমতায় এসে তাদের বিচারের আওতায় আনবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি, এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। মঙ্গলবার এক আলোচনায় এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের 10 মাস উপলক্ষে গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তা শীর্ষক আলোচনার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ। যোগ দেন বিএনপি, গণ অধিকার পরিষদ, সিপিবি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উপস্থিত থাকার কথা ছিল। উঠে আসে নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারকে নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা। বাম নেতাদের অভিযোগ, 10 মাসেও একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়নি। এনবিআর করিডোর ইস্যুর মতো নতুন নতুন সংকট তৈরি হচ্ছে প্রতিদিন, কিন্তু সংস্কারে অগ্রগতি নেই। সদিচ্ছার হয়তো নিশ্চয়ই ঘাটতি নেই, কিন্তু অভিজ্ঞতা, দূরদর্শিতা, প্রজ্ঞার কারণের জন্য যা দেখছেন মনে হচ্ছে এখানে ওনাদের হাত দেওয়া দরকার। আমাদেরকে বা বামজোটকে না জিগায় ওনারা সরকার গঠন করলেও আমরা দ্বিমত করি নাই, আমরা সমর্থন দিয়েছি। তারপরও এত বড় সমর্থনের পরও 10 মাসে ওনারা একটা রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারলেন না। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যকার বিভাজন ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য আলোচকদের। এই যে আমাদের মধ্যে একটা সংশয়, দ্বিধা, পরস্পর কাদা ছোড়াছুড়ি, যেটা 9 মাস আগে আমরা করি নাই, এখন আমরা সিরিয়াসলি করছি, এটা শেখ হাসিনা খুব এনজয় করছেন। এবং উনি যেখানে আছেন ওখানে সিসি ক্যামেরা থাকলে আমরা অনেক ওনার এনজয়মেন্টের হয়তো কোনো লক্ষণ আমরা দেখতে পেতাম। ভারত সরকার যে কি চিজ, ভবিষ্যতে হয়তো এই ধরনের এনজয়মেন্টের তথ্য আমাদের সামনে আসতেও পারে। বিএনপি নেতা আমির খসরু বলেন, সংস্কার বিষয়ে কারো দ্বিমত নেই। কোথায় কেন রাজনৈতিক বিভক্তি হয়েছে, এ দায় কে নিবে তা পর্যালোচনা করতে হবে। সবাই বাংলাদেশের এমন কোনো লোক আছে আওয়ামী লীগের বিচার চায় না, আর সবচেয়ে বেশি তো ক্ষতিগ্রস্ত বিএনপি। আমাদের চেয়ে বিচার বেশি চাই, এটা অন্য কোনো দল তো হবে না। এদিকে আওয়ামী লীগের নেতারা এখনো তাদের অপরাধের জন্য অনুতপ্ত নয় বলেও অভিযোগ করেন আলোচকরা। মৃত্যু, ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকের আশ্বাসে বুধবারের আন্দোলন থেকে সরে এলো সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা। দিনভর উত্তেজনা শেষে মঙ্গলবার বিকেলে ভূমি সচিব জানান, বুধবারের বৈঠকে তাদের বক্তব্য তুলে ধরা হবে। এদিকে মঙ্গলবার সচিবালয় ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল 10টার পর চতুর্থ দিনের মতো নিজ দপ্তর থেকে বেরিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছিলেন সচিবালয়ের কর্মচারীরা। কিন্তু সকাল থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল বেশ কড়াকড়ি। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ, বিজিবি, সোয়াত, র্যাব এবং এপিবিএন সদস্যদের। এক্সট্রাভাবে এটা জোরদার করা হয়েছে, আগেও থাকতো কিন্তু আজকে একটু এক্সট্রাভাবে জোরদার করা হয়েছে। সবসময় যে আমরা ডিউটি করি এটা একটু গাড়ি চেক আপ করে পাস কার্ড আছে কিনা, বাইরের কোনো গাড়ি অ্যালাউ করতেছি না। যারা 20 স্টাফ তাদেরই শুধু আমরা অ্যালাউ করতেছি। অধ্যাদেশ বাতিলের দাবিতে কড়া নিরাপত্তার মধ্যেও প্রায় 2 ঘন্টা বিক্ষোভ করেন কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে ভূমি, গৃহায়ণ ও স্থানীয় সরকার সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি, এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। আলোচনায় বসার আশ্বাসে বুধবারের আন্দোলন স্থগিত করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। গত 22 মে উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকুরি আইন সংশোধন অনুমোদন হয়। এতে অযৌক্তিক ছুটি ও কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে বরখাস্ত, বেতন কমিয়ে দেওয়া বা অব্যাহতির বিধান রাখা হয়েছে। হাসিন মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়, তাই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা জরুরি বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। মঙ্গলবার সিপিডির প্রধান কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এছাড়া সরকার নির্ধারিত লক্ষ্য অনুযায়ী আগামী অর্থবছরের মধ্যে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা সম্ভব নয় বলেও আশঙ্কা করে সংস্থাটি। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা অস্থিতিশীলতায় কমেছে দেশি বিদেশি বিনিয়োগ, ফলে দারিদ্রতা ও বৈষম্য বাড়ায়, দেশে কমেছে কর্মসংস্থানের হার। গবেষণা সংস্থা সিপিডি বলছে, চলতি অর্থবছর শেষে দেশের রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকায় পৌঁছাতে পারে। আর চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকা। এছাড়া আগামী বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হবে বলে আশঙ্কা করছে সংস্থাটি। নির্বাচনের কথা বলছেন, সরকারের পক্ষ থেকে একটা তারিখ একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে। আগামী অর্থবছরের মধ্যে 6.5% মূল্যস্ফীতি কমানো সম্ভব কিনা, এখানে আমরা দেখতে পেয়েছি যে সেটা সম্ভব না। সিপিডি বলছে, নির্বাচন হলেই যে বাংলাদেশে দ্রুত প্রবৃদ্ধি হবে তা না, সেজন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলে জানান গবেষকরা। বলেন, বাপেক্স, ব্যাংকিং খাত, এনবিআর সহ অন্যান্য খাতের ডিজিটালাইজেশনের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। যে অনেক কিছু এখন আছে যেগুলো আমাদেরকে করতে হবে, তাই না? আমরা যদি ব্যাংকিং সংস্কারটাকে ভালোভাবে করতে পারি, ইলিসিট ফাইন্যান্সিয়াল আউটফ্লোর বিরুদ্ধে ভালো ব্যবস্থা নিতে পারি, আমরা যদি এনবিআর এর সংস্কারটা ভালোভাবে করতে পারি, তাহলে এটার ফলাফলটা আমরা পরবর্তীতে পাবো। কিন্তু এখন আমাদের বিনিয়োগ হবে না, তার কারণ হলো যে নির্বাচন না হওয়া পর্যন্ত তো এটা আর করা যাবে না, সেটা কিন্তু না। সিপিডি বলছে, মহার্ঘ ভাতা দেওয়ার নীতিগত অনুমোদন দেয় অতিরিক্ত প্রায় 7,000 কোটি টাকা সরকারি ব্যয় বেশি খরচ হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল আর্থিক খাত, সেবা খাত দ্রুত বিস্তৃত হলেও লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদেরকে বাণিজ্যিক ব্যাংকের তুলনায় কয়েক গুণ বেশি সেবা মূল্য দিতে হচ্ছে। এক গবেষণায় এ তথ্য দিয়েছে টিআইবি। অনলাইন জুয়া, বেটিং, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার ও সন্ত্রাসী কাজে মোবাইল ব্যাংকিং ব্যবহৃত হচ্ছে বলেও গবেষণায় উঠে আসে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয়া হয়। রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। এতে দাবি করা হয়, মোবাইল আর্থিক সেবা খাতের বিকাশ হলেও সুপরিকল্পিত সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরি হয়নি। এছাড়া প্রতিষ্ঠানভেদে বৈষম্যমূলক মডেল ও শর্তারোপ সহ নানা আইনি সীমাবদ্ধতার কথাও উঠে আসে। প্রতিবেদনে এমএফএসপির সক্ষমতা ও বিভিন্ন ঘাটতি ও জটিলতাও তুলে ধরা হয়। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নানা অসঙ্গতির কারণে এ সেবা চালুর প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। সেবা মূল্য মোটামুটি ভাবে সেবা প্রদানকারীদের হাতে একচেটিয়াভাবে হস্তান্তরিত থাকায় বা নিয়ন্ত্রিত থাকার ফলে যেটা হয়েছে যে স্বাভাবিক ব্যাংকিং খাতে যেই ধরনের মূল্য দিতে হয় সেবাগুলোর জন্য, তার তুলনায় অনেক বেশি মূল্য আমাদের দিতে হচ্ছে তাদেরকে। মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে অর্থ পাচার বিষয়ে উদ্বেগ জানান টিআইবির নির্বাহী পরিচালক। অর্থ পাচার, অনলাইন জুয়া, এই ধরনের বেটিং, এই ধরনের ক্রিকেট এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যেটা হয়েছে, এবং বিশেষ করে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে ব্যবহৃত এমএফএস ব্যবহৃত হচ্ছে। মোবাইল আর্থিক সেবা খাতকে জনবান্ধব করতে স্বতন্ত্র আইন প্রণয়ন সহ 13টি সুপারিশ দিয়েছে টিআইবি। এবং এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরো বেশি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই ঘটছে পুশিনের ঘটনা। গতরাতেও মেহেরপুর, সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 70 জনকে পুশিন করেছে বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রাম সীমান্তে পুশিনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশিনের ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে ভারতকে। রোববার মেহেরপুরের সোনাপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুশিনের পর মঙ্গলবার আবারও আনন্দবাগ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ 30 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরে তাদের আটকের পর সোপর্দ করা হয় থানায়। সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা থেকেও পুশিন করা 23 জনকে আটক করেছে বিজিবি। এদিকে কুড়িগ্রামে
5 নারীসহ 15 জনকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের সময় বাধা দেয় বিজিবি। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ স্থানীয়দের। পুশিন ঘিরে উত্তেজনার মধ্যে কড়া পাহারায় বিজিবির সদস্যরা। তবে এর মধ্যেও সীমান্তে নিরাপত্তার কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশিন নিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারতকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। এর আগে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপন অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও ডেপুটি জেলারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন তিনি। রেশমিরুন্দি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।